বন্ধুরা, আজকে তোমাদেরকে বাঁকুড়ার অভিশপ্ত গরুর গাড়ির ভৌতিক ঘটনা শোনাবো। তো যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমরা কোনো গল্প ছাড়লে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি বাঁকুড়ার অভিশপ্ত গরুর গাড়ি। বাঁকুড়া জেলার রায়পুর থানার অন্তর্গত এক প্রত্যন্ত গ্রাম নাম কাঁঠালডি। গ্রামের চারপাশে গভীর শালবন, সেগুনের জঙ্গল, কাদামাখা আঁকাবাঁকা রাস্তা আর দূরে ছোট ছোট পাহাড়ের গায়ে মেঘের ছায়া। গ্রামটা যেন সময়ের বাইরে আটকে আছে। এখানে এখনও রাতের বেলায় কেরোসিনের বাতি জ্বলে আর প্রায় সব বড় মালপত্র যাতায়াত হয় গরুর গাড়িতে। এই গল্পের শুরু 1994 সালের শীতকালে। তখন মোবাইল ফোন নেই, রাস্তা পাকা হয়নি, আর গ্রামের মানুষ এখনও নানা কুসংস্কার মেনে চলে। গ্রামের এক বৃদ্ধ নাম হরিদাস মাঝি, পেশায় গরুর গাড়ির চালক। তিনি ছিলেন লম্বা, শীর্ণ, গায়ের রং তামাটে, চোখে কেমন অদ্ভুত শূন্যতা। লোকেরা বলতো হরিদাসের গাড়ি কেউই বেশি করে ভাড়া নেয় না, কারণ সেই গাড়ি নিয়ে গেলে রাতে অদ্ভুত ঘটনা ঘটে। কথিত আছে বহু বছর আগে হরিদাসের বাবা গোপাল মাঝি এক শীতের রাতে শালবনের ভেতর দিয়ে ধান নিয়ে ফিরছিলেন। গাড়িতে তখন শুধু তিনি আর দুই গরু, বিষণ ও গৌরী। হঠাৎ গভীর জঙ্গলের ভেতর থেকে এক ফ্যাকাশে মুখের, সাদা শাড়ি পরা মহিলা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ডাক দিলেন, দাদা, একটু দাঁড়ান, আমাকে ওপারের নদী পার করিয়ে দিন না। গোপাল মাঝি ভয় না পেয়ে গাড়ি থামালেন। মহিলা উঠে বসলেন, কিন্তু তার পা মাটিতে ছুঁয়েছিল না, আর তার শরীর থেকে আসছিল কাঁচা মাটির গন্ধের সঙ্গে পচা কিছুর দুর্গন্ধ। গাড়ি যখন নদীর ধারে পৌঁছালো, তখন মহিলা এক চিৎকার দিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়লেন এবং সঙ্গে সঙ্গেই গোপালের চোখে অন্ধকার নেমে এলো। সকালে গ্রামের মানুষ দেখল গোপাল মাঝি গাড়িতে মৃত অবস্থায় পড়ে আছে। চোখ দুটি উল্টে গেছে, মুখে জমে আছে আতঙ্কের ছাপ। গরু দুটি জীবিত, কিন্তু তাদের চোখে ছিল ভয়ের ছায়া। সেই ঘটনার পর থেকেই গাড়িটাকে অভিশপ্ত বলা হয়। বাবার মৃত্যুর পর হরিদাস গাড়ি চালানো শুরু করে, কিন্তু সে কখনো সে জঙ্গলের রাস্তা এড়িয়ে চলতো না। বরং সে বলতো, আমার গাড়ি ভয় পায় না, আমি জানি কিভাবে চালাতে হয়। কিন্তু গ্রামের অনেকে শপথ করে বলতো, হরিদাসের গাড়ি রাতের বেলায় চলতে শুরু করলে গরুর খুরের শব্দ কখনো ধীরে, কখনো ভীষণ দ্রুত হয়ে যায়। এমনকি মাঝে মাঝে গাড়ি বোঝাই মাল থাকা সত্ত্বেও অস্বাভাবিক গতিতে ছুটতে চলে। ডিসেম্বরের শেষের দিকে চাঁদের আলোতে কুয়াশা ভাসছে। গ্রামের ব্যবসায়ী মধুসূদন পাত্র হরিদাসকে ভাড়া করলেন। ধানের বস্তা নিয়ে পাশের বাজারে পৌঁছে দিতে হবে। মধুসূদনের ছেলে অনিলও সঙ্গে যাবে। রাত প্রায় 10:30। ধান বোঝাই গাড়ি ধীরে ধীরে শালবনের দিকে এগোচ্ছে। কুয়াশায় চারপাশ সাদা, কেবল গরুর শ্বাসের শব্দ আর কাঠের চাকার খটমট আওয়াজ শোনা যাচ্ছে। হঠাৎ রাস্তার মাঝখানে এক অস্পষ্ট ছায়া। অনিল প্রথমে ভেবেছিল এটা হয়তো গাছের ডাল বা ঝোপ, কিন্তু যখন ছায়াটা নড়ে উঠল, তখনই তার বুক কেঁপে উঠল। সামনে দাঁড়িয়ে আছে এক লম্বা মহিলা, সাদা শাড়ি পরে, চোখ মুখ ঢেকে রেখেছে। গাড়ি থামতেই সে ধীরে ধীরে গাড়ির পেছনে উঠে বসে। গাড়ি আবার চলতে শুরু করলো, কিন্তু এবার গরু দুটি যেন হঠাৎ উন্মাদ হয়ে গেল। খুরের আওয়াজ বজ্রপাতের মতো তীব্র। গাড়ি ভয়ঙ্কর গতিতে ছুটছে। অনিল চিৎকার করে বলল, বাবা, গরুগুলোকে থামাও। কিন্তু হরিদাস যেন কিছুই শুনছে না। তার চোখ দুটো লালচে, ঠোঁটের কোণে অদ্ভুত হাসি। কিছুক্ষণ পর মহিলা একটা শীতল গলায় গভীর থেকে বের হওয়া স্বরে বলল, এবার থামাও, আমি নেমে যাব। কিন্তু গাড়ি থামল না, বরং রাস্তা হঠাৎ করে বাঁক নিল নদীর দিকে। অনিল বুঝল এভাবে গেলে গাড়ি সোজা নদীতে পড়বে। ঠিক
নদীর ধারে পৌঁছানোর সময় মহিলা হঠাৎ গাড়ির সামনে চলে এলো। তার চুল বাতাসে উড়ছে, মুখে চোখ নাক নেই, শুধু ফাঁকা গর্ত। গরু দুটো একসঙ্গে প্রচণ্ড চিৎকার করে লাফিয়ে উঠল। গাড়ি উল্টে গেল। মধুসূদন পাত্র গাড়ির নিচে চাপা পড়ে মারা গেলে অনিল নদীর ধারে জ্ঞান হারিয়ে পড়ে রইল। হরিদাসের কি হলো কেউ জানে না। পরদিন সকালে গাড়িটা পাওয়া গেল, কিন্তু হরিদাস উধাও। কেবল তার গলার কাপড়টা পড়েছিল নদীর ঘাটে, ভেজা আর রক্তমাখা। আজও কাটালুডি গ্রামে লোকেরা রাতে সেই জঙ্গলের রাস্তায় যায় না। মাঝে মাঝে কুয়াশার রাতে গরুর খুরের শব্দ আর কাঠের চাকার কর্কশ আওয়াজ ভেসে আসে, যেন কেউ রাতের আধারে ধান নিয়ে ছুটছে। কেউ কেউ বলে তারা সাদা শাড়ি পরা মহিলাকে গাড়ির পিছনে বসে থাকতে দেখেছে। কথিত আছে যে কেউ সেই গাড়িতে উঠলে আর ফিরে আসে না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের বাঁকুড়ার অভিশপ্ত গরুর গাড়ির ঘটনা। তো চলুন দ্বিতীয় ঘটনা শুরু করি। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় এক গঙ্গার পাড়ের গ্রাম বহরমপুরের কাছে। গ্রামটা নদীর খুবই কাছেই, তাই অধিকাংশ গ্রামবাসীর জীবিকা মাছ ধরা আর নৌকায় মানুষ পারাপার করানো। এই গ্রামে থাকত মুকবল মাঝি, একজন চুপচাপ গম্ভীর মানুষ। কেউ তাকে হাসতে দেখেনি, আর গ্রামের বাচ্চারা তাকে দেখলেই দূরে সরে যেত, কারণ লোক মুখে শোনা যেত মুকবুলের নৌকোয় একবার যে চড়ে সে আর ফিরে আসে না। গুজব ছিল কয়েক বছর আগে এক বর্ষার রাতে মুকবুল মাঝির নৌকা মাঝগঙ্গায় ডুবে যায়, আর তাতে থাকা 5 জন যাত্রী সহ মুকবুলও নিখোঁজ হয়। কয়েকদিন পর মুকবুলকে হঠাৎই গ্রামে দেখা যায়, কিন্তু তার চোখে তখন অদ্ভুত ফাঁকা দৃষ্টি, ঠোঁটে কোনো কথা নেই। এরপর থেকে নৌকায় যারা উঠেছে তারা অনেকেই আর বাড়ি ফেরেনি। নদীতে ভেসে পাওয়া লাশগুলোর মুখে নাকি চরম আতঙ্কের ছাপ থাকত, আর হাতগুলো শক্ত করে কিছু আঁকড়ে থাকত, যেন শেষ মুহূর্তে বাঁচার চেষ্টা করছিল। গল্পের আসল ঘটনা শুরু হয় 2012 সালের আগস্ট মাসে। শহর থেকে আসা এক সাংবাদিক রাকেশ সেন এই গুজব নিয়ে তদন্ত করতে আসে। সে ঠিক করে যাই হোক না কেন মুকবুলের নৌকায় চড়ে গঙ্গা পার হবে। সন্ধ্যা নাগাদ রাকেশ ঘাটে পৌঁছায়। চারপাশে কুয়াশা জমতে শুরু করেছে, আর হাওয়ার ঝাপটায় নদীর জল অদ্ভুত শব্দ করছে। দূরে একা দাঁড়িয়ে আছে মুকবুল মাঝি, তার পুরনো কালো কাঠের নৌকাটা নিয়ে। মুকবুলের গলায় ভারী কর্কশ স্বর, চলবেন বাবু, রাত হয়ে যাবে। নৌকা ছাড়তেই চারপাশে ঘন কুয়াশা নেমে এলো। রাকেশ টের পেল নদীর ঢেউ বাড়ছে, অথচ আকাশে কোনো ঝড়ের লক্ষণ নেই। মুকবুলের মুখে তখন অদ্ভুত হাসি, আর চোখ যেন লালচে জলজলে। হঠাৎই নৌকার নিচে কিছু ধাক্কা মারতে শুরু করলো, যেন কেউ জলের তলা থেকে ধাক্কা দিচ্ছে। রাকেশ ভয়ে দাঁড়িয়ে পড়ল, কিন্তু মুকবুল নির্বিকারভাবে দাঁড়িয়ে দাঁড় টানছে। এরপর রাকেশ শুনতে পেল জলের তলা থেকে একসাথে কয়েকটা মানুষের চিৎকার ভেসে আসছে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে, আমাদের ফিরিয়ে দে, আমাদের ফিরিয়ে দে। মুকবুল হঠাৎ থেমে বলে, ওরা আমার যাত্রী, চিরদিনের জন্য। যে একবার এই নৌকোয় ওঠে সে আর তীরে নামে না। আমিও পারি না, আমি বেঁচে নেই বাবু, আমি ওদের সাথেই বাধা। তারপর নৌকা হঠাৎ দুলে উঠল, যেন কেউ একসাথে টানছে। রাকেশ জলে পড়ে যায়, আর শেষবার চোখ খুলে দেখে জলের তলা থেকে একের পর এক কালো হাত তার দিকে বাড়িয়ে আসে। পরদিন সকালে গ্রামের লোকেরা ঘাটে এসে দেখে মুকবুল মাঝির নৌকা ঘাটে বাঁধা আছে, কিন্তু ভেতরে কেউ নেই। রাকেশ সেনের আর কোনো খোঁজ মেলেনি, শুধু নৌকার তক্তায় গভীর আঁচড়ের দাগ ছিল, যেন কেউ শেষ মুহূর্তে বাঁচার চেষ্টা করছিল। আজও পূর্ণিমা বা অমাবস্যা রাতে কেউ গঙ্গার ঘাটে যায় না, কারণ বলে মুকবুল মাঝি তখন নৌকা নিয়ে দাঁড়িয়ে থাকে
নতুন যাত্রী খুঁজতে। তো বন্ধুরা, এই ছিল আমাদের দ্বিতীয় ঘটনা। তো চলুন তৃতীয় ঘটনা শুরু করি। সিরাজগঞ্জ জেলার প্রত্যন্ত এক গ্রাম ঢলপাড়া। গ্রামের এক প্রান্তে আছে শত বছরের পুরনো মুসলিম কবরস্থান। কবরস্থানের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে এক বড় 2 তলা পুরনো বাড়ি, যেটা বহু বছর ধরে পরিত্যক্ত। গ্রামবাসীরা বলে এই বাড়ির শেষ মালিক ছিলেন মোশাররফ সাহেব, যিনি এক অদ্ভুত তান্ত্রিক কাজে যুক্ত ছিলেন। এক রাতে হঠাৎ আগুন লেগে পুরো পরিবার পুড়ে মারা যায়। আর সেই রাত থেকেই বাড়ি আর কবরস্থানের আশেপাশে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু হয়। লোকেরা বলে রাতের পর ওই বাড়ির জানালায় আলোর মতো কিছু দেখা যায়, করিডোরে কারো হাঁটার শব্দ শোনা যায়, আর কবরস্থান থেকে এক লম্বা কালো ছায়া এসে বাড়ির ভেতরে ঢুকে যায়। শহর থেকে আসা এক দম্পতি রাশেদ আর তার স্ত্রী আফসানা গ্রামের নিরিবিলি পরিবেশে থাকতে চাইলেন। তারা এই বাড়ি ভাড়া নিলেন, কারণ ভাড়া খুবই কম ছিল। গ্রামবাসীরা অনেক সতর্ক করল, ভাই রাতের পর কবর পাড়ের দিকে জানলা খুলবেন না। রাশেদ এসব বিশ্বাস করলেন না। তিনি ভাবলেন সবই কুসংস্কার। প্রথম রাতেই প্রায় 1টার সময় আফসানা শোনেন বাইরে কেউ ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। তিনি জানলা দিয়ে তাকাতেই দেখলেন কবরস্থান থেকে এক লম্বা বিকৃত ছায়া তাদের বাড়ির দিকে এগিয়ে আসছে। ছায়ার হাত পা মানুষের মতো নয়, লম্বা পাতলা বাঁকানো। ভয়ে আফসানা জানলা বন্ধ করলেন, কিন্তু হাঁটার শব্দ থামল না, বরং দরজার কাছে এসে থেমে গেল। 2 দিন পরে রাশেদ একা বাড়িতে ছিলেন। হঠাৎ দরজার নিচ দিয়ে কালো ধোঁয়ার মতো কিছু ভেতরে ঢুকতে লাগলো। ধোঁয়া ধীরে ধীরে মানুষের আকৃতি নিল। এক লম্বা দেহ, কিন্তু মুখে কোনো বৈশিষ্ট্য নেই, শুধু ফাঁকা কালো গহ্বর। তারপর সেই ছায়া ফিসফিস করে বলল, আমরা এখানে থাকি, তুমি কেন এসেছো? রাশেদের হাত পা ঠান্ডা হয়ে গেল। তিনি দৌড়ে বের হতে গেলেন, কিন্তু দরজা যেন বাইরে থেকে বন্ধ। সেই রাতেই রাশেদ আর আফসানা দুজনেই স্বপ্ন দেখলেন তারা কবরস্থানের মাঝখানে দাঁড়িয়ে আছেন, আর অসংখ্য কবরের ঢাকনা ধীরে ধীরে খুলছে। মাটি ফুঁড়ে বের হচ্ছে পচা দেহ। তাদের চোখে শূন্যতা, মুখে এক ধরনের ক্ষুধা। সবাই একসাথে বলছে, আমাদের সাথে এসো, আমাদের সাথে এসো। ঘুম ভেঙে তারা দেখলেন বাস্তবেই তাদের শোবার ঘরের জানলা খোলা, আর বাইরে কবরস্থান থেকে সেই একই ডাক আসছে। 4র্থ রাতে ঘটনা চরমে পৌঁছালো। রাত 2টোর দিকে বাড়ির ভেতরের সব লাইট একসাথে নিভে গেল। করিডোরের শেষ প্রান্তে দেখা গেল সেই কালো ছায়া। এবার সে একা নয়, তার সাথে আরও অসংখ্য ছায়া। সবাই ধীরে ধীরে এগিয়ে আসছে। আফসানা চিৎকার করতে গেল, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। রাশেদ দৌড়ে দরজা খুলতে চাইলেন, কিন্তু দরজা খুলেই তারা দেখলেন বাইরে আর তাদের গ্রাম নেই, শুধু অসীম কবর আর কুয়াশায় ঢাকা সমাধি। শেষ যা দেখা গেল, এক লম্বা হাত তাদের দিকে এগিয়ে এসে টেনে নিয়ে গেল অন্ধকারে। পরদিন সকালে গ্রামবাসীরা বাড়ির ভেতরে ঢুকে দেখল সবকিছু ঠিকঠাক, কিন্তু রাশেদ আর আফসানা নেই। শুধু শোবার ঘরের দেয়ালে লেখা, আমরা এখানে থাকি, তুমি কেন এসেছিলে? আজও রাতের পর কেউ ওই বাড়ির সামনে দিয়ে সাহস করে হাঁটে না। লোকেরা বলে কবর পাড়ের সেই কালো ছায়া এখনো নতুন অতিথির অপেক্ষায় আছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের তৃতীয় ঘটনা। কেমন লাগলো তোমাদের? তোমরা কমেন্ট করে আমাদের কমেন্ট বক্সে জানাও। আর তোমরা কোথা থেকে শুনছো সেটাও জানাতে ভুলবে না। তো তোমরাও তোমাদের জীবনের সত্যি ভৌতিক ঘটনা পাঠাতে পারো সত্যি ভৌতিক কাহিনী @gmail.com-এ। তো শীঘ্রই আরেকটি গল্প নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে।